হ্যালো স্টুডেন্টস, এখন আমরা শুরু করছি তোমাদের ক্লাস 9-এর ইলেকটোরাল পলিটিক্স। আচ্ছা, এই চ্যাপ্টারটা পুরোপুরি পলিটিক্যাল সায়েন্স, বুঝতেই পারছো পলিটিক্সের ব্যাপার থাকবেই। তো সেইখান থেকেই আমরা শুরু করছি ইলেকটোরাল পলিটিক্স। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, দেখো আমরা যখন পলিটিক্যাল সায়েন্স পড়ছি তখন কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট পলিটিক্স এইটাকে কিন্তু পড়ছি, এটা মাথায় রাখবে না। বরঞ্চ দেখবে আমরা বেসিক্যালি স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস এগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি আমরা ডিল করছি আর কি। পলিটিক্যাল সায়েন্সের স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে আলোচনা করব আর কি আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। তো ইলেকশন, আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে একটা ইলেকশন মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইটাল জিনিস। তো সেই ইলেকশন এখানে কি পলিটিক্স চলে সেটা নিয়েই চ্যাপ্টারের মেন ডিসকাশন আর কি। আমি আবার বলছি, স্ট্রাকচারাল এবং ফাংশনাল বিষয় নিয়ে কিন্তু এখানে ডিসকাশনটা হবে। তো চলো আমরা শুরু করছি। তো শুরু করার আগে অবশ্যই আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে বন্ধুদের, তাদেরকেও বলবে কমেন্ট করে জানাতে তোমাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে। তো চলো শুরু করছি। প্রথম যে শব্দটা ইলেকটোরাল পলিটিক্স, তো ফার্স্ট যেটা আসবে সেখানে আছে ইলেকশন। তো আমরা প্রথমে যেটা বলবো যে হোয়াট ইজ ইলেকশন বা হোয়াই ডু উই নিড ইলেকশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে নর্মালি যে ইলেকশন তোমরা দেখতে পাও, এই 2024-এ আবার একটা ইলেকশন আসতে যাচ্ছে। তো এখানে কি বলছে, ইলেকশনটাকে বলছে এ মেকানিজম বাই হুইচ people can choose their representative at regular intervals and change them whenever they want to is called election। তাহলে কি বললো দেখো, যে একটা মেকানিজম, যে মেকানিজম দিয়ে আমরা কি করছি, যে people can choose their representatives, মানে যখন আমাদের কাছে স্কোপ আসবে তখন আমরা সেই স্কোপটাকে ইউজ করব এবং সেই স্কোপটা কিন্তু কবে আসবে, অ্যাট রেগুলার ইন্টারভ্যাল, পরিষ্কার বলে যাচ্ছে রেগুলার ইন্টারভ্যাল পরপর এটা কিন্তু আসবে এবং তখন আমরা চেঞ্জ করতে পারবো আমরা কোন পলিটিক্যাল পার্টিকে চাই সেই ভিত্তিতে আর কি। এবার আমরা আসি যে হোয়াই ডু উই নিড ইলেকশন। তো এই যে ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে আমরা ইলেকশন করছি, তো ইলেকশনটা আমাদের কেন দরকার, হোয়াই ডু উই নিড ইলেকশন, এইটা হচ্ছে সবার আগে আলোচনা করতে হবে। দেখো ইলেকশনে কতগুলো স্কোপ আমাদেরকে দিচ্ছে। কি কি স্কোপ দেখো, প্রথমে বলছে কি যে ইন অ্যান ইলেকশন দ্য ভোটার্স ক্যান মেক মেনি চয়েসেস, আমাদের সামনে চয়েস আসছে আমরা কাকে ভোট দেব না দেব। দে ক্যান চুজ হু উইল মেক লস ফর দেম, অর্থাৎ গভর্নমেন্টে যারা বসবে তারাই তো ল তৈরি করবে, তাহলে তারা চয়েস করতে পারবে যে কে ল মেকিং করবে। দে ক্যান চুজ হু উইল ফর্ম দ্য গভর্নমেন্ট অ্যান্ড টেক মেজর ডিসিশনস, তাহলে সেই পলিটিক্যাল পার্টি তারা কিন্তু ডিসিশন মেকিং করবে আর কি। তারপরে কি বলছে, দে ক্যান চুজ দ্য পার্টি হুজ পলিসিস উইল গাইড দ্য গভর্নমেন্ট অ্যান্ড ল মেকিং, কোন পলিটিক্যাল পার্টির চয়েসের ভিত্তিতে আমরা যাব সেটাকে ডিটারমাইন করব। আর কি, ইলেকশন ক্যান লিড টু চেঞ্জেস ইন দ্য পলিসি অফ দিস গভর্নমেন্ট, একটা পলিটিক্যাল পার্টি আছে, তারা যখন চেঞ্জ হচ্ছে, নতুন পলিটিক্যাল পার্টি এলো, তাদের পলিসি তারা এক্সিকিউট করার চেষ্টা করবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। তারপরে কি বলছে, দ্য পার্টি দ্যাট উইন্স দ্য ইলেকশন ফর্ম দ্য গভর্নমেন্ট, এটা ডেমোক্রেসিতে একটা প্রাইমারি ফ্যাক্টর, যে পলিটিক্যাল পার্টি জিতবে সেই কিন্তু গভর্নমেন্ট ফর্ম করবে, এটা নর্মাল জিনিস। তো এই জন্যে আমাদের কিন্তু ইলেকশনটা দরকার। প্রথমে আমরা বললাম হোয়াট ইজ ইলেকশন, যে মেকানিজম যার মধ্যে আমরা স্কোপ পাচ্ছি যে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে চুজ করব। তারপরে আসছি কেন আমাদের ইলেকশনটা দরকার, অর্থাৎ আমাদের চয়েস মতন আমরা কিন্তু আমাদের রিপ্রেজেন্টেটিভ চুজ করব, তারা সেই পলিটিক্যাল পার্টিকে আমরা ডেকে নিয়ে আসবো যাদের পলিসিস আমাদের ভালো লাগবে এবং সেই পলিটিক্যাল পার্টি আমাদের গভর্নমেন্ট ফর্ম করবে এবং মেজর পলিসি ডিসিশন মেকিং করবে এবং সেইভাবেই আমরা চলবো। এই কারণে কিন্তু আমাদের ইলেকশনটা দরকার। যদি একটা পলিটিক্যাল পার্টি এলো, আমাদের সেটা ঠিকঠাক লাগছে না, আমরা তাকে চেঞ্জ করে দেবো, নেক্সট ইলেকশন তাকে চেঞ্জ করে দেবো। উই হ্যাভ দ্য স্কোপ বিকজ এভরি আফটার রেগুলার ইন্টারভেল ইলেকশন উইল বি কন্ডাক্টেড। হলো, এবার আসছি আমি, দেখো আমাদের যে ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে বলছে হোয়াট মেক্স অ্যান ইলেকশন ডেমোক্রেটিক, ইলেকশনটা কিভাবে ডেমোক্রেটিক আমরা বলবো। দেখো এখানে কি বলছে, আমরা কতগুলো পয়েন্ট করে করে আলোচনা করছি বই কনসেপ্ট অনুযায়ী। ফার্স্ট কি বলছে, এভরি ওয়ান শুড বি এবল টু চুজ, তার মানে কি
সবার ভোট হ্যাভ ওয়ান ভ্যালু অ্যান্ড এভরি ভোট শুড হ্যাভ ইকুয়াল ভ্যালু, তাহলে প্রত্যেকে একটা করে ভোট দেবে আর প্রত্যেকের ভোট ভ্যালুটা কিন্তু সেম। তারপরে কি বলছে, দেয়ার শুড বি সামথিং টু চুজ ফর্ম, কিসের থেকে, পার্টিস অ্যান্ড ক্যান্ডিডেটস শুড বি ফ্রি টু কন্টেস্ট ইলেকশন অ্যান্ড শুড অফার রিয়াল চয়েস টু দ্য ভোটার। দেখো, রিয়াল চয়েস টু দ্য ভোটার, অর্থাৎ ভোটাররা কিন্তু রিয়াল চয়েস পাবে, তারা যাকে ভোট দিতে চায় তাকেই তারা ভোট দিতে পারবে। থার্ড কি বলছে, দ্য চয়েস শুড বি অফার্ড অ্যাট রেগুলার ইন্টারভেল। এই যে ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা মাস্ট যে একটা রেগুলার ইন্টারভেল, সে আমাদের এখানে 5 বছর পর পর ইলেকশন হচ্ছে। ইলেকশন মাস্ট বি হেল্ড রেগুলারলি এভরি আফটার ফিউ ইয়ার্স, এটা বলে দেওয়া হচ্ছে। তার কারণটা কি, দেখো ইউএসএতে দেখবে এভরি আফটার 4 ইয়ার্স ইলেকশন হচ্ছে, ইন্ডিয়াতে এভরি আফটার 5 ইয়ার্স ইলেকশন হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের ইলেকশনটা চলতে থাকে। তারপরে কি বলছে, দ্য ক্যান্ডিডেট প্রেফার্ড বাই পিপল শুড গেট ইলেক্টেড, এটা তো কম্পালসারি, যে যাকে যেই ক্যান্ডিডেটকে পিপল চয়েস করবে সেই তো জিতবে, এটা ন্যাচারাল জিনিস। তারপরে কি বলছে, দ্য ডিসিশন শুড বি কন্ডাক্টেড ইন এ ফ্রি অ্যান্ড ফেয়ার ম্যানার হোয়ার পিপল ক্যান চুজ অ্যাজ দ্য রিয়ালি উইশ। তাহলে এইখানে একটা জিনিস দেখো, এখানে বলা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার, তার মানেটা কি, যে তুমি যখন ভোট দিতে যাবে, মানে আফটার 18 তোমরা ভোট দেবে, হ্যাঁ, তুমি যখন ভোট দিতে যাবে তখন তুমি ফ্রি, তোমাকে কেউ সাইড থেকে অবস্ট্রাক্ট করবে না, তুমি তোমার মতন করে ভোট কাস্ট করতে পারবে। এই জিনিসটা কিন্তু এনশিওর করছে আমাদের ডেমোক্রেসি। এবার বলছে, ইজ ইট গুড টু হ্যাভ আ পলিটিক্যাল কম্পিটিশন। দেখো, ডেমোক্রেটিক কান্ট্রিতে মাল্টি পার্টি থাকবেই ধরেই নেওয়া হয়, কিন্তু এখানে পলিটিক্যাল কম্পিটিশনের নামে তোমরা দেখতেই পাও এখন মানি অ্যান্ড মাসেল পাওয়ার ম্যাক্সিমাম ইউজ হচ্ছে আর কি, যেটা কিন্তু হাইলি আনওয়ান্টেড। এটা কখনোই আমরা যেন না হয় সেটা এক্সপেক্ট করবো আর কি, কিন্তু একটা হেলদি পলিটিক্যাল কম্পিটিশন কিন্তু লাগবে। এই দেখো, আমি দুটো কথা বলছি, একটা হেলদি পলিটিক্যাল কম্পিটিশন যেখানে মানি অ্যান্ড মাসেল পাওয়ার থাকবে না। আচ্ছা, এবার বলছে যদি পলিটিক্যাল কম্পিটিশন হয় তাহলে ডিমেরিটসগুলো কী কী আসছে। দেখো, ইট ক্রিয়েট আ সেন্স অফ ডিসইউনিটি অ্যান্ড ফ্র্যাকশনালিজম ইন দ্য এভরি লোকালিটি। তাহলে আমাদের সোসাইটিকে কি ফ্র্যাকশানে ডিভাইড করে দেবে, ফ্র্যাকশনালিজম চলে আসবে, সোসাইটিতে ডিসইউনিটি চলে আসবে। তার কারণ কি, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস অ্যান্ড লিডার্স অফেন লেভেল অ্যালিগেশন এগেনস্ট ওয়ান অ্যানাদার, মানে এক পার্টির লোক আর এক পার্টির লোককে এলিগেশন লাগাচ্ছে বিভিন্নভাবে, এবং বিভিন্ন পার্টিস অ্যান্ড ক্যান্ডিডেটস অফেন ইউজ ডার্টি টিক্স টু উইন দ্য ইলেকশন, মানে খুব বাজে বাজে কথা এমন বলতে থাকে যেটা অ্যাকচুয়ালি মোটেই ঠিক নয়। এই ধরনের কথা লোককে বলে প্রভোগ করে যাতে কিনা তাদের ফেভারে ভোটটা চলে আসে। এবং কি বলছে, সাম গুড পিপুল ডু লাইক দ্য আইডিয়া অফ বিং ড্যামেজড ইনটু আনহেলদি কম্পিটিশনে, আনহেলদি কম্পিটিশনের দিকে কিন্তু আমরা ঝুঁকে যাই, যেটা কিন্তু হাইলি আনওয়ান্টেড। আমি বারবার করে বলছি যে আমাদের পলিটিক্যাল কম্পিটিশনটা লাগবে, রাইট, কিন্তু সেই পলিটিক্যাল কম্পিটিশনটা যেন হেলদি হয়, এটা যেন আনহেলদি না হয়, এটা আমাদের ঠিক রাখতে হবে আর কি। এবার বলছে, হোয়াট আর ইটস মেরিটস। আমরা যখন পলিটিক্যাল কম্পিটিশন করছি বা ইলেকশন লড়ছি, তার মেরিট তো নিশ্চয়ই কিছু আছে। দেখো, প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে যে ইট ক্রিয়েটস কম্পিটিশন এবং পার্টিস টু সার্ভ দ্য পিপুল বেটার, অর্থাৎ বিভিন্ন পার্টিরা কম্পিটিশন করছে কে পিপুলকে কত বেস্ট পসিবল সার্ভিস প্রোভাইড করবে। তবে কি বলছে, পিপুল উইল হ্যাভ লট অফ অপশনস অ্যামং ভেরিয়াস লিডার্স, কে আসবে সে অপশন দিতে পারবে। আর কি, পিপুল ক্যান সিলেক্ট আ পার্টিকুলার লিডার হু ক্যান সলভ দেয়ার প্রবলেম, মানে পিপুল ভোট দিয়ে ফাইন্ড আউট করবে যে আমাদের যে প্রবলেমসগুলো আছে কে সলভ করতে পারে, তাকে আমরা ভোট দেব। তারপরে কি বলছে, পলিটিক্যাল কম্পিটিশন মোস্টলি বেনিফিটস দ্য পিপুল অ্যাজ পার্টিস উইল ডু দেয়ার বেস্ট টু লিড দ্য পিপুল, অর্থাৎ পিপুলকে কত ভালোভাবে রাখবে সেইটা সবসময় দেখতে চায়, এবং যার জন্য কিন্তু এই পলিটিক্যাল কম্পিটিশনটা এমন করে নিয়ে আসে আলটিমেটলি কিন্তু পিপুলরাই বেনিফিট হয়। তো সেই জন্য ডেমোক্রেটিক কান্ট্রিতে কিন্তু এই কম্পিটিশনটা একটা মাস্ট আমরা দেখতে পাই। এবার আমরা আসছি
হোয়াট ইজ আওয়ার সিস্টেম অফ ইলেকশন। তাহলে এই ইলেকশন নিয়ে অনেক কিছু বলে যাচ্ছি আমি। এখন আমরা আসছি যে হোয়াট ইজ আওয়ার সিস্টেম অফ ইলেকশন, আমরা কিভাবে ইলেকশনটাকে দেখছি বা করছি। দেখো আমরা কতগুলো ভাবে ইলেকশনটাকে এক্সপ্লেন করি। একটা হয় জেনারেল ইলেকশন, একটা বাই ইলেকশন, একটা মিড টার্ম পোল, এগুলোকে আমরা আগে বুঝে নিই। এই টার্মগুলো তোমাদের সারা জীবন তোমরা এই টার্মগুলো ফেস করবে, কিন্তু আগে তোমাদের এটাকে বুঝে নিতে হবে। প্রথম বলছে জেনারেল ইলেকশনটা কি। দেখো নর্মালি এভরি আফটার 5 ইয়ার্স ইলেকশন কন্ডাক্ট হয়, সেটা ইন্ডিয়ান পার্লামেন্টের জন্য, সেটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য বা বিধানসভার জন্য, সেটা মিউনিসিপ্যাল বা পঞ্চায়েতের জন্য, সবখানেই নর্মালি এভরি আফটার 5 ইয়ার্স ইলেকশনটা কন্ডাক্ট হয়। এই যে আফটার 5 ইয়ার্স যে ইলেকশন হচ্ছে এটাকে বলা হয় জেনারেল ইলেকশন। এরপরে আসছি আমি, এই ধরো যে আমাদের ইন্ডিয়াতে 545 সিটস কমপ্লিট হয়ে গেল। এবার দেখা গেল অল অফ এ সাডেন একজন কেউ কোনো ক্যান্ডিডেট হয়তো মারা গেল বা রিজাইন দিল বা তাকে বের করে দেওয়া হলো, তাহলে সেই জায়গাটা তো আনরিপ্রেজেন্টেড হয়ে থাকবে। তখন কি হবে, সেইখানটাতে আমরা চেষ্টা করব ওই শুধু পার্টিকুলার জায়গাটাতে একটা ইলেকশন করব, ওখানকার রিপ্রেজেন্টেশন এনশিওর করার জন্য। ওই যে একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে যে ইলেকশনটা হবে এইটাকে বলা হচ্ছে বাই ইলেকশন। আর একটা হয় মিড টার্ম পোল। মিড টার্ম পোল জিনিসটা কি, সেটা হচ্ছে যে তোমার ধরো 2020-তে ভোট হয়েছে, এর 2025-এ ভোট হবে। দেখা গেল 2021 বা 22 বা 24 যে কোনো একটা সময় বিফোর কমপ্লিশন অফ দ্য টার্ম সেখানে গভর্নমেন্ট কোনো কারণে ডিজলভ হয়ে গেল, তখন আবার ফ্রেশ ইলেকশন হবে। এইটাকে বলা হবে মিড টার্ম পোল, অর্থাৎ মাঝখানটায় যে পোলটা হয়ে গেল। এবার আসছি আমি ইলেকটোরাল কনস্টিটিউয়েন্সি। এই কনস্টিটিউয়েন্সি জিনিসটা কি, দেখো কি হয়, আমরা আমাদের রিপ্রেজেন্টেশনটাকে এনশিওর করার জন্য কি করলাম, 1950-তে মাইন্ড ইট 1950-তে বেসড অন দ্য পপুলেশন ডিউরিং দ্যাট টাইম, মাইন্ড ইট আজকে কিন্তু নয়, সেই সময় আমরা গোটা কান্ট্রিটাকে 543 সিটসে ডিভাইড, 43 পার্টে ডিভিশন করলাম। এই প্রত্যেকটা পার্টকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্সি। এই প্রত্যেকটা পার্ট থেকে একজন করে মেম্বার ইলেক্ট হয়ে যাবে দিল্লির পার্লামেন্টে। সিমিলারলি যখন আমাদের স্টেট, সে আমি একটা এক্সাম্পল দিই, 543-র মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে 42, এরকম প্রত্যেকটা স্টেটের ডিভিশন করা আছে। কিন্তু এটা কিন্তু আজকের পপুলেশনের বেসিসে নয়, এটা কিন্তু 1950-এর যে ইলেকশনটা হলো সেই সময় পপুলেশনের বেসিসে। সেরকম ওয়েস্ট বেঙ্গলের যখন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনটা হবে তখন কিন্তু এইটাকে আমরা 293 ডিভিশনে ভাগ করে নিচ্ছি। এইটাকে বলা হবে, প্রত্যেকটা ইউনিটকে বলা হবে কনস্টিটিউয়েন্সি। সেরকম যখন মিউনিসিপ্যালিটির ভোট হচ্ছে বা পঞ্চায়েতের ভোট হচ্ছে, সেই রেসপেক্টিভ এরিয়াটাকে বলা হচ্ছে যেখান থেকে একজন রিপ্রেজেন্টেটিভ যাবে, সেইটাকে বলা হবে কনস্টিটিউয়েন্সি। হয়ে গেল। এইবার আসছি আমি রিজার্ভ কনস্টিটিউয়েন্সিস। দেখো যখন আমাদের ফার্স্ট আমরা ডিসাইড করলাম যে ভোট করব, তখন আমাদের এখানে বেশ কিছু লোক ছিল যারা সোশিও ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। এই ধরনের লোকগুলোর রিপ্রেজেন্টেশন এনশিওর করার জন্য আমরা কি করলাম, কিছু সিট রিজার্ভ করলাম। কাদের জন্য, শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউলড ট্রাইব, এসসি অ্যান্ড এসটি, এটাকে আমরা ফিক্স করলাম। সেই সময়ের রেসপেক্টে আমাদের যে টোটাল পপুলেশন ছিল, এই টোটাল পপুলেশনের 16% লোক ছিল এসসি এবং 8% লোক ছিল এসটি। তো সেই অনুযায়ী আমরা কি করলাম, যে টোটাল যে 543 সিটস আছে এর মধ্যে এই লোকসভাতে 84 সিটস আমরা রিজার্ভ করলাম ফর এসসি, আর কে 47 সিট রিজার্ভ করলাম ফর এসটি। তাহলে এসসি এসটি রিজার্ভেশন আমরা এনশিওর করলাম এইভাবে সিট রিজার্ভেশনের মধ্যে দিয়ে আর কি। আচ্ছা,
এখন আমাদের এই কারেন্ট পজিশনে আমরা কি করেছি যে 1/3 অফ দ্য প্রপোজড সিটস শ্যাল বি রিজার্ভ ফর ওম্যান বোথ ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়া, লোকাল সেলফ গভর্নমেন্ট, সবখানে কিন্তু আমরা এই রিজার্ভেশনটা মেনটেন করছি। তাহলে কিভাবে রিজার্ভেশনটা করলাম দেখো, ভেরি সিম্পল। ফর এসসি টোটাল সিটের 16% রিজার্ভ থাকবে। ফর এসটির জন্য 8% সিট রিজার্ভ থাকবে। ফর ওমেন এদের জন্য 1/3 বা 33% সিট রিজার্ভ থাকবে। এবারে এই এসসি এবং এসটি এদের মধ্যেও কিন্তু 33% রিজার্ভেশন থাকবে। তাহলে যেটা কিনা আমাদের 1991-92 অ্যামেন্ডমেন্ট করে এটা আমরা চেঞ্জ করে নিয়ে এসেছি। এবার আমরা আসছি যে ইলেকশন করতে গেলে কতগুলো কাজ প্রথমে করতে হবে। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভোটার্স লিস্ট বা ইলেকটোরাল রোল প্রিপারেশন। এখন তোমাদের মনে আসবে, আরে একবার তোর ইলেকটোরাল রোল তৈরি হয়ে গেছে, তাহলে বারে বারে করার কি দরকার? না, দেখো ইলেকশনের আগে, প্রত্যেকটা ইলেকশনের আগে আবার রিভাইজড হবে। তার কারণটা কি? কিছু ছেলে মেয়ে যারা 18 টাচ করলো তাদের নাম ইনক্লুড হবে, কিছু লোক হয়তো ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, মেয়ে হয়তো বিয়ে হয়ে অন্য কোথাও চলে গেছে, কি হয়তো কেউ ডেথ হয়ে গেছে, তাদের নামগুলো এলিমিনেট হবে বা শিফট হবে অন্য কোথাও। এই কাজগুলো কিন্তু ভোটার্স লিস্ট তৈরি করার সময় এগুলো রিভাইজড করা হয়। সেই কারণে ফার্স্ট কাজটা হচ্ছে ভোটার লিস্ট তৈরি করা। তারপরের যে কাজটা আসছে সেটা হচ্ছে যে নমিনেশন অফ ক্যান্ডিডেটস। ইলেকশন কমিশন একটা কিছু ডেটস ডিক্লেয়ার করে দেয় পরপর ইলেকশনের সঙ্গে সঙ্গে, যে অমুক এত তারিখে নমিনেশন দেওয়া হবে, এত তারিখে নমিনেশন ফাইল করতে হবে, সাবমিট করতে হবে, এত তারিখে নমিনেশন উইথড্র হবে, এত তারিখে ইলেকশন হবে, এত তারিখে রেজাল্ট ডিক্লেয়ার হবে, এর কতগুলো ভাগ করে দেয়। এবার ইলেকশনে কন্টেস্ট করতে গেলে একজন ইন্ডিয়ান সিটিজেনকে ডেফিনেটলি কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়াটা কি? যেমন যদি কেউ মিউনিসিপ্যাল বা পঞ্চায়েতে লড়তে চায় মিনিমাম 21 ইয়ার্স হতে হবে। যদি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভায়, মানে যেটা বিধানসভা বলছে আর কি, বা দিল্লির পার্লামেন্টের লোকসভা, তার মিনিমাম 25 ইয়ার্স এজ হতে হবে। রাজ্যসভার জন্য 30 ইয়ার্স হতে হবে, অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য 35 ইয়ার্স এজ হতে হবে। নমিনেশন সাবমিট করার সময় অনেক কিছু দিতে হয়, তার মধ্যে একটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, একটা নমিনাল অ্যামাউন্ট গভর্নমেন্ট ডিসাইড করে দেয়, সেটা গভর্নমেন্টের ঘরে ফিস সাবমিট করতে হবে। এরপরে আসি আমরা, নমিনেশন যখন দেওয়া হচ্ছে তখন কতকগুলো পয়েন্টস তাকে মাথায় রাখতে লাগবে। ফার্স্ট হচ্ছে যে নো সিরিয়াস ক্রিমিনাল কেসেস, কোনো ক্রিমিনাল কেস সেই ক্যান্ডিডেটের এগেনস্টে থাকা হবে না। তারপরে কি? ক্যান্ডিডেট অ্যান্ড হিজ ফ্যামিলির হোল্ডিংস অ্যান্ড লায়াবিলিটিস, যত প্রপার্টিস আছে সেগুলো। তারপরে কি? ক্যান্ডিডেটের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি আছে। একটা জিনিস মনে রাখবে যে আমাদের এই ইন্ডিয়াতে ইলেকশনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান ইজ নট ম্যান্ডেটারি। যদি কেউ আঙুঠা ছাপ হবে, ইটস অল রাইট, 4 পাস হবে, নো প্রবলেম, কিন্তু তোমার যে কিছু আছে সেটা তোমাকে ডিসক্লোজ করতে হবে, এইটা কিন্তু একটা ফ্যাক্ট। এবার যখন নমিনেশন সাবমিট হয়ে গেল, নমিনেশন উইথড্র হয়ে গেল, এবার ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট হয়ে গেল, এইবার হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন। এই ইলেকশন ক্যাম্পেইন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে দেখবে যে বিফোর ইলেকশন তারা কত জনদরদি হয়ে যায়, সবাই চলে আসে অর্ডিনারি পিপলের সামনে, এই আমি তোমার জন্য আছি, তোমার কি লাগবে বলো, কত কি সমানে বলতে থাকে। এই কাজগুলো কিন্তু এরা সমানে করতে থাকে। এবার বলছে এদের জন্য ইলেকশন কমিশন কতগুলো গাইডলাইন করে দিচ্ছে। কি কি গাইডলাইনের মধ্যে প্রথমে যেটা আসছে, নো পার্টি অর ক্যান্ডিডেট মে ব্রাইব অর ইন্টিমেট ভোটার্স, অর্থাৎ কাউকে ঘুষ দিতে পারবে না, প্রভোগ করতে পারবে না, এবং কোনো পার্টি কাস্ট বা রিলিজিয়ান এই নাম করে কোনো অ্যাপিল করতে পারবে না যে আমি দেখো এই কাস্টের লোক বা এই রিলিজিয়ানের লোক, তুমি কিন্তু আমাকে ভোট দিও না, এরকম বলা হবে না। তারপরে কি?
গভর্নমেন্ট রিসোর্সেস ইলেকশনের সময় ইউজ করা যাবে না। গভর্নমেন্ট রিসোর্সেস বলতে কী বোঝাচ্ছে? ভেরি সিম্পল, ইলেকট্রিকের পোস্ট, টেলিফোনের পোস্ট, গভর্নমেন্টের বিল্ডিংয়ের দেওয়াল, কিছু ইউজ করা যাবে না। তারপরে কি, একটা টাকার অ্যামাউন্ট লিমিট করে দেওয়া হচ্ছে যে 25 লাখ ফর লোকসভা আর 10 লাখ ফর অ্যাসেম্বলি ইলেকশন, এর বেশি কেউ খরচা করতে পারবে না। কারণ ইলেকশন পর তাদেরকে কিন্তু একটা কি বলে, অডিট করাতে হবে। তো এই কাজগুলো কিন্তু এদেরকে করতেই হবে আর কি। এরপরে আমরা আসছি যে মডেল কোড অফ কন্ডাক্ট ফর ইলেকশন, অর্থাৎ ইলেকশন যখনই জারি হয়ে গেল তখন ইলেকশন কমিশন কিছু মডেল কোড অফ কন্ডাক্ট দিয়ে দেয়। কি বলছে? প্রথম যেটা বলছে, ইউজ এনি হাউস অফ রিলিজিয়ান ফর ইলেকটোরাল প্রোপাগান্ডা, এটা করা যাবে না। অর্থাৎ আমরা কখনোই কোনো একটা ধর্মের কোনো জায়গা বা ধরো মন্দির মসজিদ এগুলো কিন্তু ইউজ করতে পারবো না প্রচারের জন্য। তারপরে কি বলছে? ইলেকশন শুড বি কন্ডাক্টেড ইউজিং গভর্নমেন্ট কার, প্লেনস অ্যান্ড অফিসেস, এগুলো কিন্তু হবে না। তারপরে কি, মিনিস্টার্স শ্যাল নট লে দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর এনি ইনিশিয়েটিভস, মেক any major policy choice or to any pledges to provide public amenities until election have been announced। মানে ইলেকশন যে ডিক্লেয়ার হয়ে গেল তখন কিন্তু এরা আর এই কাজগুলো করতে পারবে না। কি বলছে, কি কাজ? যে গভর্নমেন্টের গাড়ি, প্লেন এই সমস্ত ইউজ করতে পারবে না। তারপরে বলা হচ্ছে যে গভর্নমেন্টের তরফ থেকে যে মিনিস্টার আছে সে কোনো ফাউন্ডেশন স্টোন মানে কোনো কাজের ফাউন্ডেশন স্টোন স্টার্ট করতে পারবে না। তারপরে কি, কোনো প্লেজ বা আমি তোমাকে কি বলে প্রমিস করছি এগুলো তোমাকে দিবই, এরকম বলতে পারবে না। এবং এখনই স্টার্ট করে দিলাম, এই কাজ করতে পারবে না। এইরকম কিছু কিছু রেস্ট্রিকশন কিন্তু আমরা দেখতে পাই যে ইলেকশন ডিক্লেয়ার হলে ইলেকশন কমিশনের কোড অফ কন্ডাক্টের মধ্যে এই জিনিসগুলো কিন্তু চলে আসে। এরপরে কি বলছে, যখন ভোট হচ্ছে ডিউরিং পোলিং অ্যান্ড কাউন্টিং কিভাবে হবে? দেখো, যেদিনকা ভোট হচ্ছে সেটাকে বলা হয় পোল ডে। এবার এই ইলেকশন ডে কতগুলো ব্যাপার কাজ করা হয়। কি বলছে? এনিওয়ান হুজ নেম ইজ অন দ্য ভোটার্স লিস্ট ক্যান গো টু দ্য লোকাল পোলিং বুথ, অর্থাৎ যার ভোটার লিস্টে নাম আছে সেই কিন্তু ওই লোকাল পোলিং বুথে যেতে পারবে, আর কেউ পারবে না। তোমার নাম নেই, তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তা কিন্তু হবে না। তারপরে কি বলছে, ভোটার যখন ইলেকশনের মধ্যে ভোট দিতে ঢুকবে প্রথমে তার একটা আঙুলের ছাপ নেওয়া হয় বা তার সিগনেচার করানো হয়। তারপরে কি বলছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের এজেন্টকে ওখানে দিয়ে বসিয়ে দেয় ঘরের ভেতরে যেখানে ভোট দেওয়া হচ্ছে, যাতে কিনা যারা ভোট দিচ্ছে তারা জেনুইন কিনা এটাকে ফাইন্ড আউট করে নেয়। যে জেনুইন ভোটার থাকবে তাহলেই কি একমাত্র ভোট দিতে পারবে, নাহলে পারবে না। যদি কেউ দেখে যে এটা তো আমাদের পাড়ার লোক না বা এই লোকটা জেনুইন না, ফ্রড লোক, সঙ্গে সঙ্গে কমপ্লেন করবে, কমপ্লেন করে অ্যাকশান হয়ে যাবে, প্রোভাইডেড যদি সেটা রাইট কমপ্লেন হয় আর কি। তারপরে কি বলছে, আনফেয়ার প্র্যাকটিসেস ইন ইলেকশন। দেখো, আমরা নর্মালি দেখি যে নিউজ পেপার, টেলিভিশন রিপোর্ট এই সমস্ততে প্রচুর এলিগেশনস আমরা দেখতে পাই। এই এলিগেশনের মধ্যে কিছু স্পেশাল কেসেস তুলে ধরা হয়েছে। কি কি? প্রথমে যেটা বলা হচ্ছে যে ইনক্লুশন অফ ফলস নেম অ্যান্ড এক্সক্লুশন অফ জেনুইন নেমস ইন দ্য ভোটার্স লিস্ট, এইটা যেন না হয় সেটাকে দেখতে হবে। ধরো যে এই পার্টির লোক জানে যে মিস্টার এক্স এ তো অমুক পার্টি করে, তাহলে এর নামটা কাটানোর ব্যবস্থা করি। আর মিস্টার ওয়াই সে তো অন্য জায়গার, ওকেও এখানে নাম ঢুকায়, এটা যাতে না হয় এটাকে এনশিওর করতে হবে। আর কি, মিসইউজ অফ গভর্নমেন্ট ফেসিলিটিস অ্যান্ড অফিসিয়ালস বাই রুলিং পার্টি, এইটা কিন্তু হবে না। আর কি, এক্সেসিভ ইউজ অফ মানি বাই রিচ ক্যান্ডিডেট অ্যান্ড বিগ পার্টিস, তুমি প্রচুর পরিমাণে টাকা খরচা করতে থাকবা, সবাইকে টাকা বিতরণ করবা ভোট পাওয়ার জন্য, এটা কিন্তু হবে না। আর কি, ইন্টিমিডেশন অফ ভোটার্স অ্যান্ড রিগিং অন দ্য পোলিং ডে, অর্থাৎ ভোটারদের যারা জেনুইন ভোটার তাদেরকে সরিয়ে দিবা, দিয়ে তুমি তোমার মতন করে ভোট করবা, এটা কিন্তু হবে না। এবার আসছে হোয়াট মেক্স ইলেকশন ইন ইন্ডিয়া ডেমোক্রেটিক। দেখো, আমরা প্রথমেই বলছি ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি এবং এই ডেমোক্রেসিতে
প্রচুর প্রচুর এলিগেশন আসতেই থাকে যে ভোটে এটা হচ্ছে না, ভোটে এই করা হচ্ছে না, এই অমুক গভর্নমেন্ট এই ফেভারে যাচ্ছে, এরকম প্রচুর আনকাউন্টেবল এলিগেশন আসতেই থাকে। কিন্তু ইন্ডিয়াতে ইলেকশন ডেমোক্রেটিক করার জন্য আমরা দেখি বেশ কিছু স্টেপস নেওয়া হয়েছে। কি বলছে, ইলেকশন কন্ডাক্ট করছে কে, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যার নাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং তারা কিন্তু ফুল পাওয়ার এনজয় করে। হ্যাঁ, যেমন কিনা সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি ডিপার্টমেন্টের সর্বোচ্চ পাওয়ার অ্যাফোর্ড করছে, সেরকম ইলেকশনটাও কিন্তু ইলেকশন কমিশন দারুণ পাওয়ার এনজয় করে আর কি, তাদের উপরে আর কেউ নেই। তারপরে কি বলছে, আচ্ছা, দিস ইন্ডিকেটস দ্যাট ওয়ান্স অ্যান ইলেকশন কমিশন ইজ অ্যাপয়েন্টেড, মানে ইলেকশন কমিশনকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করছে, কিন্তু তাকে কিন্তু সরাতেও পারবে না প্রেসিডেন্ট। সেই জন্য ইলেকশন কমিশনকে অ্যাপয়েন্ট করার পর সে কিন্তু ফুল পাওয়ার পেয়ে গেল আর কি। তারপরে কি বলছে, ইলেকশন কমিশন যখন কিনা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ইলেকশন, তখন কিন্তু ইলেকশন অ্যানাউন্সমেন্ট থেকে ডিক্লারেশন অবধি সমস্তটা কিন্তু ইলেকশন কমিশনই এখন যা কিছু করার ডিক্লেয়ার করবে, আর কোনো এজেন্সি বা অথরিটি এটা কিন্তু পারবে না। আর এটা কী বলছে, ইলেকশন কমিশন ভোটিং প্রসিডিওর ভায়োলেট করার জন্য যে কোনো কাউকে পানিশমেন্ট দিতে পারে, বা গভর্নমেন্টের কোনো লোককে ট্রান্সফার করতে পারে, বা বিশেষ কিছু গাইডলাইন দিয়ে দিতে পারে, যে গাইডলাইনের মাধ্যমে পরিষ্কার বলা থাকবে যে ইউ হ্যাভ টু ফলো দিস ডুস অ্যান্ড ডোন্টস। আচ্ছা, এবার যে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন, এটা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ইলেকশন কমিশন এত পাওয়ারফুল যে ওয়ার্ল্ডের অনেক বড় বড় কান্ট্রি ইলেকশন কমিশন এত পাওয়ার তারা এনজয় করে না। কি বলছে, ইসি মানে ইলেকশন কমিশন টেক্স ডিসিশনস অন এভরি অ্যাসপেক্টস of conduct and control election from announcement election to the declaration of result, সম্পূর্ণটা কিন্তু ইলেকশন কমিশন করবে, আর কেউ করবে না। আর কি, ইট ইমপ্লিমেন্টস দ্য কোড অফ কন্ডাক্ট অ্যান্ড পানিশেস এনি ক্যান্ডিডেট অর পার্টি, মানে যারা কিনা এগুলো ভায়োলেট করবে তার জন্য যে পানিশমেন্ট দেওয়া লাগে এটা কিন্তু এরা দিয়ে দিবে, তার জন্য কারোর পিছনে হাঁটবে না আর কি। এইটা কিন্তু ইলেকশন কমিশন করতে পারে। মানে এক কথায় ইলেকশন যখন ডিক্লেয়ার হয়ে গেল, তখন ভারতবর্ষের সর্বোচ্চ যদি অফিস বলা যায় সেটা কিন্তু এই ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশন কিভাবে কাজ করছে দেখো, দিল্লিতে এই যে অফিসটা দেখতে পাচ্ছ, দিল্লিতে অফিস, তাহলে দিল্লিতে বসে গোটা ইন্ডিয়াকে রেগুলেট করছে কিভাবে, প্রত্যেকটা স্টেটে ইলেকশন কমিশনার লাগানো আছে। এবার স্টেটের ইলেকশন কমিশন কি করছে, যখন ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা ডিএম থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই ডিএমদেরকে করে দেওয়া হয় ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার। এই ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের আন্ডারে এই গোটা ডিস্ট্রিক্টের ভোট হবে। রিগার্ডিং পঞ্চায়েত ইলেকশন যখন হচ্ছে, তখন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার কি করে, প্রত্যেকটা ব্লকের বিডিওকে এম্পাওয়ার করে দেওয়া যে সেই ব্লকটার ভোটটাকে কমপ্লিটলি কন্ডাক্ট করার জন্য। এইভাবে কিন্তু স্টেপে স্টেপে পাওয়ারগুলো ডিভাইড হয়ে কাজগুলো চলছে। এবার কি হচ্ছে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন এরা কি করছে, ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড ইসি ক্যান অর্ডার দ্য গভর্নমেন্ট টু ফলো সাম গাইডলাইন। দেখো, ইসি ক্যান অর্ডার দ্য গভর্নমেন্ট টু ফলো গাইডলাইন, কিসের জন্য, টু প্রিভেন্ট ইউজ অ্যান্ড মিসইউজ অফ গভর্নমেন্ট পাওয়ার, মানে গভর্নমেন্টের পাওয়ারটাকে ইউজ অ্যান্ড মিসইউজ যাতে কেউ করতে না পারে সেটার জন্য। ইভেন ট্রান্সফারও করে দিতে পারে যে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালকে। তারপরে কি বলছে, when on election duty government officers work under the election control of election not the government। দেখো কাণ্ড, যখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল তখন দেখবে স্কুল টিচার্স, কলেজের প্রফেসর্স এরা যারা আছে, ইলেকশন ডিউটি যেই চলে আসলো তখন তাকে ওখানে যেতেই হবে, কিচ্ছু করার নেই, তুমি ইউ আর বাউন্ড টু গো, কারণ ইলেকশন কমিশন তোমাকে বলেছে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নমেন্ট এক্সচেকার, তোমাকে সেখানে যেতেই হবে, এবং তুমি তখন ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করবে, নট আন্ডার গভর্নমেন্ট রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, তা কিন্তু হবে না। আচ্ছা, এরপরে কি বলছে, পপুলার পার্টিসিপেশন, যাতে কিনা ম্যাক্সিমাম লোক ভোটে পার্টিসিপেট করে, যাতে বেশি লোক এনথুসিয়াজম নিয়ে ভোটের মধ্যে ইনভলভ হয়, সেইটাকে এনশিওর করার জন্য গভর্নমেন্ট কি করছে, কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে। কি বলছে, in India the turnout has either remained stable or actually gone up, অর্থাৎ যে পরিমাণ ভোটার ভোট দিতে আসবে বলে আমরা ধরে নিচ্ছি
তার থেকে অনেক বেশি পরিমাণ লোক চলে আসে। তারপরে কি বলছে, ইন ইন্ডিয়া দ্য পুয়ার, ইলিটারেট, আন্ডার প্রিভিলেজড পিপুল, এরা কিন্তু লার্জ সেকশনে ভোট দিতে আসে। মানে রিচ পিপুলের থেকে এই পুয়ার সেকশনের লোকরা বেশি ভোট দিতে আসে, কারণ দে রিয়ালাইজ দ্যাট ইট ইজ দ্য ওয়ে, ইট ইজ দ্য চান্স অফ আস টু চেঞ্জ দ্য গভর্নমেন্ট, অর it is the time when all the political parties can come to us and they can ask us to cast in favor of them. আচ্ছা, তবে কি বলছে, কমন পিপুল এরা মনে করে যে ভোটটা একটা বিরাট ওয়ে টু রান দ্য কান্ট্রি, সেটা আমরা ভোট দিবই আর কি। আচ্ছা, এবার বলছে যে এই যে ভোটারদের যে ইন্টারেস্টটা, এই ভোটারদের ইন্টারেস্ট কিন্তু ইয়ার আফটার ইয়ার সমানে বেড়েই চলছে। তার কারণটা কি? কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ভোটার টার্ন আউট এটা কিন্তু সমানে রাইজিং। আমরা নর্মালি আগে দেখতাম যে অ্যারাউন্ড 60% ভোটার ভোট দিতে আসে, এখন দেখছি 65% আগাচ্ছে, কোনোখানে 80% ভোটারও কিন্তু ভোট দিতে আসছে। তার মানে কি, লোকে কিন্তু ভোটের প্রতি ইন্টারেস্ট শো করছে। আচ্ছা, এরপরে কি বলছে, অ্যাকসেপ্টেন্স অফ ইলেকশন আউটকাম, ভেরি সিম্পল জিনিস, যে ইলেকশন হলে আমরা ধরেই নিব যারা রুলিং পার্টি তারা কিন্তু বলবে যে না, ভোট সব ঠিকঠাক হয়েছে। যারা অপোজিশন পার্টি তারা বলবে রুলিং পার্টি সব কারচুপি করে নিয়েছে। আর যদি জিতে গেল রুলিং পার্টি, তারা বলবে সব ওকে আছে, নো প্রবলেম। আর যদি অপোজিশন পার্টি জিতলো তাহলে পরে গন্ডগোল লাগবে, এটা খুব কমন জিনিস। কিন্তু অ্যাকসেপ্টেন্স অফ ইলেকশন আর আউটকাম, অর্থাৎ মানে কি, ইলেকশনটা যে হলো সেটা আউটকামটা কেমন কি আসে। দেখো, নর্মালি যেটা দেখতে পাই সেটাকে বলছে রুলিং পার্টি রুটিনলি লুজ ইলেকশন ইন ইন্ডিয়া বোথ অ্যাট দ্য ন্যাশনাল অ্যান্ড স্টেট লেভেল, অর্থাৎ যারা গভর্নমেন্টে আছে তারা মোটামুটি হেরে যায় বলে দেখা যায়। তার কারণটা কি? দেখো, নর্মাল জিনিস, কেউ কাজ করতে যাচ্ছে, কাজ করতে গেলে ভুল হবেই। যখন পাওয়ার আছে সবাই চায় আমাকে স্যাটিসফাই করো, এটা কখনোই সম্ভব না সবাইকে স্যাটিসফাই করানো। সে কারণে কি হচ্ছে, ওরা কিন্তু মোস্টলি হেরে যায়। তারপরে কি বলছে, ইন দ্য ইউএস অ্যান্ড ইনকামবেন্ট অর সিটিং ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রেয়ারলি লস দ্য ইলেকশন, মানে ইউএসের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ওরা খুব কম হারে যারা জিতে আছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি যে অলমোস্ট হাফ এমএলএ এমপি যারা আছে তারা কিন্তু নেক্সট টাইমে ইলেকশানে হেরে যায়, কারণ পিপুল মনে করে এরা করাপশন করছে, এরা করাপ্টেড হয়ে গেছে, এদেরকে সরিয়ে দাও। তারপরে কি বলছে, ক্যান্ডিডেট যারা কিনা ভোট কেনার জন্য প্রচুর পরিমাণে টাকা ইউজ করে, প্রচুর পরিমাণে মাসেল পাওয়ার ইউজ করে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, তারা কিন্তু জিততে পারে না। আর কি, bearing very few disputes elections, the electoral outcome are usually accepted as people's verdict by defeated party. যেই পার্টি হেরে গেল সেই পার্টির সঙ্গে সঙ্গে বলবে ঠিক আছে, কি করব বলো, এটা হচ্ছে পিপুলের ম্যান্ডেট, আমরা মেনে নিলাম, এখন হচ্ছে যে নেক্সট টাইম আমরা আবার চেষ্টা করব, আমরা আবার মানুষের হয়ে কাজ করব যাতে কিনা পিপুল আমাদেরকে ভোট দেয়। এই সমস্ত ভালো ভালো কথা তারা কিন্তু বলতে থাকে আর কি। হেরে গেছে, আর তো কিছু করার নেই। এবার বলছে যে চ্যালেঞ্জেস টু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, কী কী চ্যালেঞ্জেস হয়। ফার্স্ট যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে যেখানে প্রচুর পরিমাণে মানি ইউজ হচ্ছে সেখানে কিন্তু আনফেয়ার অ্যাডভান্টেজ নেয় এবং স্মলার পার্টি বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এরা কিন্তু ওখানে দাঁড়াতে পারে না। তারপরে কি, যে সমস্ত ক্যান্ডিডেট বা পার্টি এদের ক্রিমিনাল কানেকশান থাকে, প্রচুর গুন্ডা ফুন্ডা নিয়ে আসলো, এরা কিন্তু মোটামুটি চেষ্টা করে জিতে যাওয়া আর কি। এবং এই যে ইলেকশনে যে টিকিট দেওয়া হয়, অর্থাৎ একটা রিকগনাইজড পার্টি যখন তাকে অ্যাসিওর করবে লেটার দিয়ে যে হ্যাঁ ও জায়গায় তুমি দাঁড়াচ্ছ, এই টিকিটটা কিন্তু মেজর পার্টির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে কাকে দেবে কাকে দেবে না এরকম আর কি। দেখা যায় কিছু ফ্যামিলিস, যেমন ধরা যায় বহুদিন পর্যন্ত কংগ্রেসের ক্ষেত্রে যে গান্ধী ফ্যামিলি এরাই সম্পূর্ণ রুল করে গেছে এবং এরাই সবসময় যা চালানো তাই চালিয়েছে আর কি। তো এরকম কিছু ফ্যামিলিজ, বা যেমন বিহারে লালু প্রসাদ যাদব, তার ফ্যামিলির সবাই রুল ডোমিনেট করবে, এটাই একটা এক্সপেক্টেড। আচ্ছা, তো এরকম আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে টিকিট দেওয়ার সময়
পার্টি যারা টপ মোস্ট লিডার তাদের ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভস এরাই কিন্তু বেশি টিকিট পেয়ে যাচ্ছে। তারপরে কি বলছে যে ভেরি অফেন ইলেকশন অফার্স লিটল চয়েস টু অর্ডিনারি সিটিজেন্স, কারণ কি এই মেজর পার্টি যারা আছে তারাই কিন্তু ইলেকটোরাল পলিটিক্সটাকে মোটামুটি রেগুলেট করে আর কি। আচ্ছা, স্মলার পার্টিস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস যারা আছে তাদের কিন্তু সাফার করতে হয় এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ নিয়ে ইন কম্পেয়ার টু দ্যাট অফ বিগার পার্টি। বড় পার্টি যেগুলো আছে যাদের প্রচুর টাকা আছে তারা কিন্তু দারুণভাবে এই স্মলার পার্টিগুলোকে বসিয়ে রাখার চেষ্টা করে, অর্থাৎ তারা যাতে কোনোভাবে উঠে আসতে না পারে সেই চেষ্টাটা কিন্তু করে। তো এই হচ্ছে আমাদের ইলেকশন রিলেটেড চ্যাপ্টারটা, এবং এইখানেই আমাদের এইটুকুই হচ্ছে তোমাদের বইয়ের মেন জিস্ট বিষয়টা আর কি। এইটুকু যদি তোমরা ভালো করে বোঝো বা স্লাইডগুলো ঠিকঠাক দেখো, তোমরা যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবে। আশা করি চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি আবার বলবো, সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক ইট, শেয়ার ইট অ্যান্ড কমেন্ট ইট।